অধ্যাপক ইউনূসের অধীনেই অবাধ নিরপেক্ষ নির্বাচন দেখবে জনগণ, আশা তারেক রহমানের। ফ্যাসিবাদ মোকাবেলায় ঐক্যবদ্ধ দলগুলো। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা, 2 দফায় বৈঠক করলেন 20 রাজনীতিবিদ। কাল থেকে সারা দেশে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধের ঘোষণা এনবিআর কর্মীদের। চালু থাকবে আন্তর্জাতিক যাত্রী সেবা। কোরবানির পশুর চামড়ায় প্রতি বর্গফুটে দাম বেড়েছে 5 টাকা। কাঁচা চামড়া রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ সন্ধ্যায়। আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বেই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মতবিরোধ থাকলেও ফ্যাসিবাদ মোকাবেলার প্রশ্নে সব দল ঐক্যবদ্ধ বলেও মন্তব্য করেছেন তিনি। বিকালে রাজধানীর কাকরাইলে ন্যাশনাল পিপলস পার্টির 18তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমান বলেন, নির্বাচিত সরকার না থাকায় অর্থনীতি ও রাজনীতিতে অস্থিরতা চলছে। তবে বিএনপি শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায় বলে জানান তিনি। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে রাজনৈতিক দলগুলো নির্বাচনের রোডম্যাপ চেয়েছে। দ্রুত সংস্কার শেষ করে সরকার নির্বাচন আয়োজনে মনোযোগ দেবে বলেও আশা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ আমরা যারা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি, আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি। সুতরাং দেশে বিদেশে সম্মানিত, দক্ষ এবং যোগ্য ব্যক্তিত্ব অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রথম দফায় বৈঠক করেছেন 10 রাজনীতিবিদ। বিকাল 5টার দিকে শুরু হয় এই বৈঠক। সন্ধ্যা 6টার পর আমন্ত্রিত অন্যান্য নেতারাও প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে অংশ নিয়েছেন। প্রথম দফার বৈঠকে অংশ নেন এলডিপির সভাপতি অলি আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম সহ বেশ কয়েকজন নেতা। দ্বিতীয় দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করছেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েকজন নেতা। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে শনিবার বৈঠক করেন বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি নেতারা। দেশের স্থিতিশীলতার জন্য সরকারকে নিয়মিত রাজনৈতিক দলের সাথে আলোচনায় বসার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে যে কোনো সিদ্ধান্ত ঐক্যমতের ভিত্তিতে নেওয়া উচিত বলে মনে করেন তারা। বলছেন, জরুরি সংস্কার, নির্বাচনী রোডম্যাপ ও বিচার, এই 3টি কাজকেই অন্তর্বর্তী সরকারের গুরুত্ব দেওয়া উচিত। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর সব রাজনৈতিক দলের মতের ভিত্তিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। কিন্তু সম্প্রতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের কিছুটা দূরত্ব সৃষ্টি হয়। এ অবস্থায় বিএনপি, জামায়াত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে সরকার। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, দেশের স্বার্থে ঐক্য জরুরি। দূরত্ব ঘোচাতে রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত আলোচনা করা উচিত। সরকারের উচিত প্রথমত খুব ঘন ঘন রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলা, ফ্রিকুয়েন্টলি কথা বলা, এবং রাজনৈতিক দলগুলোর উচিত সরকারকে সহায়তা করা। কিন্তু সহায়তা তো এক পক্ষ হবে না,
সরকারের যে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে কাজ করছে, এটা সরকারকে বোঝাতে হবে। রাজনৈতিক দলগুলোরও সরকারকে সহযোগিতা করতে হবে, মত পার্থক্য থাকলেও বিভেদ কমিয়ে আনতে হবে মত বিশেষজ্ঞদের। এটা পাল্টাপাল্টি হয়ে যাচ্ছে, কেউ কেউ বলছে ওকে, এক পার্টি বলছে ওদেরকে সরানো হোক, আরেক পার্টি ওদেরকে সরানো হোক। এগুলি তো ঠিক আমি খুব শুভ লক্ষণ দেখি না। এটা খুবই আমাদের মাঝে বিভেদে বাড়াবে, দেশে অন্যরা সুযোগ দিবে। বিশেষজ্ঞদের মতে জরুরি সংস্কারের সাথে নির্বাচনী রোডম্যাপও দিতে হবে, এগিয়ে নিতে হবে বিচার প্রক্রিয়াও। একটা রক্তস্নাত গণ অভ্যুত্থানের পর এই ধরনের পরিস্থিতি তৈরি হবে, সেটা কোনোভাবেই কাম্য না। কেননা বহু মানুষের জীবনের বিনিময়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তো এই সরকারের রাজনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক দলগুলোর সাথে একটা সমঝোতার মধ্য দিয়ে দেশ পরিচালনা, এটা আমাদের কাছে খুবই কাঙ্ক্ষিত। গণঅভ্যুত্থানে পরাজিত শক্তিরা দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র করছে। ঐক্যবদ্ধ না থাকলে সবার জন্যই বিপদ মনে করেন বিশ্লেষকেরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গণ অভ্যুত্থানে চাংখারপুলে ৬ জনকে হত্যার মামলায় তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। এর মধ্য দিয়ে ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর মানবতা বিরোধী অপরাধে প্রথম কোনো মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো। ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের দিন চাংখারপুলে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। নিহত হয় শিক্ষার্থী আনাস সহ ৬ জন। এই মামলার তদন্ত প্রতিবেদন যাচাই বাছাই শেষে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর সহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যার সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরে রাষ্ট্রপক্ষ। এর মধ্যে ৫ জন কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের নির্দেশদাতা আর তা বাস্তবায়ন করেন কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ও নাসিরুল ইসলাম। আসামিদের মধ্যে গ্রেপ্তার ৪ জনকে হাজির করা হয় আদালতে। এই ঘটনায় অনেক পুলিশ হয়তো জড়িত ছিল, সবাইকে কিন্তু আমরা আসামি শ্রেণীভুক্ত করি নাই। এটার যুক্তি হচ্ছে যে যারা সরাসরি চাইনিজ রাইফেল ব্যবহার করে মানুষকে হত্যা করেছে, ভিডিও ফুটেজে যাদেরকে আইডেন্টিফাই করা গেছে তাদেরকে আমরা বিচারের জন্য সোপর্দ করেছি। পাশাপাশি তাদের যারা সুপিরিয়র কমান্ডার ছিল, অর্থাৎ ঢাকা মহানগরীর পুলিশ কমিশনার হাবিবুর রহমান, সুদীপ কুমার এবং ইমরুল। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, হত্যা করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের অডিও প্রমাণ জমা দেওয়া হয়েছে। এছাড়া মরদেহে চাইনিজ রাইফেলের গুলি সহ বিভিন্ন আলামত ও শহীদ আনাসের মায়ের কাছে লেখা শেষ চিঠিও যুক্ত করা হয়েছে। শেখ হাসিনা বিভিন্ন ব্যক্তির সাথে কনভারসেশনের মাধ্যমে যে শক্তি প্রয়োগ, লিথাল ওয়েপন ব্যবহার করে বিক্ষোভকারীদেরকে হত্যা করার যে নির্দেশ দিয়েছিলেন, সেগুলো আমরা এখানে দাখিল করেছি। কিন্তু তাকে এই মামলাতে সরাসরি আসামি করা হয়নি, কারণ তার বিরুদ্ধে সেপারেটভাবে চার্জশিট দাখিল হয়েছে এবং সেখানে তার বিরুদ্ধে আলাদাভাবেই আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ফরমাল চার্জ দাখিল করা হবে। অভিযোগ আমলে নিয়ে আগামী ৩ জুন মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। এরপর পলাতকদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হবে। হাজির না হলে তাদের পক্ষে রাষ্ট্র কর্তৃক আইনজীবী নিয়োগ দিয়ে শুরু হবে অভিযোগ গঠনের শুনানি। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার লবণযুক্ত প্রতি পিস গরুর চামড়ার দাম ১,১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ঢাকায় দাম ১,৩৫০ টাকা। বাণিজ্য উপদেষ্টা জানান, কোরবানির পর ১০ দিন ঢাকায় কাঁচা চামড়া ঢুকবে না। এবার কাঁচা চামড়া রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে কোরবানির বর্জ্য। সচিবালয়ে এ নিয়ে ২টি আলাদা বৈঠক হয়েছে। কোরবানির বাকি প্রায় ১২ দিন। এরই মধ্যে গরুর হাটের ইজারা সহ প্রায় সব প্রস্তুতি শেষ। পশুর হাট, চামড়ার ব্যবস্থাপনা নিয়ে সভা করে বাণিজ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠক শেষে চামড়ার দাম ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা। জানান, এবছর প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ঢাকায় ৬০ থেকে ৬৫ টাকা, বাইরে ৫৫ থেকে ৬০ টাকা। আর খাসির চামড়া ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়া ২০ থেকে ২২ টাকা। এবার চামড়া রপ্তানিরও অনুমতি দেয়া হচ্ছে। আমরা আন্তর্জাতিক বাজারে কাঁচা চামড়া অথবা ওয়েট ব্লু চামড়া সাময়িকভাবে, যেটা বাংলাদেশ থেকে রপ্তানি নিষিদ্ধ তালিকায় ছিল, এই নিষিদ্ধ তালিকা থেকে আমরা তুলে দিচ্ছি, সো দ্যাট ইন্টারন্যাশনাল মার্কেটে সরাসরি যদি স্থানীয় বাজারে এই মূল্য পাওয়া না যায়,
যদি চেষ্টা করেন যেন আন্তর্জাতিক বাজারে সরাসরি বিক্রি করে দিতে পারেন। এদিকে পশুরহাট ও কাঁচা চামড়া ব্যবস্থাপনা এবং ঈদের আইনশৃঙ্খলা নিয়ে সভা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে উপদেষ্টা জানান, এবার ঢাকার 2 সিটিতে 20টি হাট বসবে, সড়কে বসানো যাবে না। গরুর হাটগুলিতে যেমন গরুর চিকিৎসকরাও থাকবে, যেহেতু অসুস্থ গরু যেন এখানে বিক্রি না হয়, প্লাস আমাদের নর্মাল যারা ডাক্তার মানুষ এরাও থাকবে, যেহেতু অনেক সময় এই গরুর হাটে যারা আনে গরু নামানো থাকে তারাও অনেক কিন্তু আহত হয়, তাদেরও জন্য একটা চিকিৎসার ব্যবস্থা থাকে। আর একটা জিনিস বলা হয়েছে, এই গরুর যে গাড়ি এইগুলি আসবে ট্রাকগুলি, এগুলি কোনো অবস্থায় রাস্তায় নামানো যাবে না। এটার জন্য প্রত্যেকটা হাট তার নিজস্ব বন্দোবস্ত করবে, যেটা নিয়ে রাস্তা থেকে অনেক দূরে হবে। কাঁচা চামড়া সংরক্ষণের জন্য মাদ্রাসা ও এতিমখানায় 30,000 টন লবণ সরবরাহ করা হবে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাষ্ট্র সংস্কার ও জাতীয় সনদ তৈরির সুযোগ আর আসবে না বলে মনে করে ঐকমত্য কমিশন। ক্ষমতার বিকেন্দ্রীকরণে সবাই একমত বলে জানান কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। রাষ্ট্র সংস্কারে নানা শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনা করেছে ঐকমত্য কমিশন। তারই ধারাবাহিকতায় বৈঠক হয়েছে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে। আলোচনা হয় অসাম্প্রদায়িক ক্ষমতার ভারসাম্য ও নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে। সংবিধান, গণতন্ত্র ও বিচার ব্যবস্থার প্রতিবন্ধকতা তুলে ধরেন বিশেষজ্ঞরা। নারী সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে সমালোচনায় শঙ্কা জানান বিশেষজ্ঞরা। নারীদের ক্ষমতা খর্ব করার অভিযোগ করেন তারা। আমাদের কণ্ঠরোধ করা হবে না রায়, যে আমাদের কোন 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 কিছু থাকলে, কোন নিবর্তনমূলক আইন থাকলে যেটা ক্ষতিগ্রস্ত হবে, যেটা গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে, আমাদের কণ্ঠস্বর প্রকাশ করা ক্ষতিগ্রস্ত হবে। তো সেই ধরনের ভয়, সেই জুজুগুলি এখনো থাকছে। কেন থাকছে সেই জিনিসটা পরিষ্কার কিভাবে হচ্ছে এই কমিশনগুলো এবং পলিটিক্যাল দলগুলোর সাথে আলোচনার মধ্যে দিয়ে। আলোচনায় অধ্যাপক আলী রিয়াজ বলেন, জাতীয় সনদ তৈরি এবং সংস্কারের পক্ষে দাঁড়াতে হবে নাগরিক সমাজকে। আলোচনার মাধ্যমেই সমাধান খুঁজতে হবে। একটা জাতীয় সনদ তৈরির চেষ্টায় আমরা যতটা অর্জন করতে পারবো, সেটুকুর বাইরেও যেগুলো থাকবে সেগুলোর ব্যাপারেও যেন জনগণের অংশগ্রহণের ব্যবস্থাটা থাকে এবং অন্যান্য বিভিন্ন রাজনৈতিক শক্তির বাইরের শক্তিগুলো যেন সেগুলো নিয়ে আলাপ আলোচনা করে। এ সময় গণতন্ত্র রক্ষায় সব কমিশনকে স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাকরি আইন সংশোধন করে তদন্ত ছাড়াই 8 দিনের নোটিশে সরকারি কর্মচারীকে অব্যাহতি দেওয়ার বিধান বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। বেলা 11টার দিকে শুরু হয় কর্মসূচি। সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি নুরুল ইসলাম জানান, সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে বিলুপ্ত 1979 সালের বিশেষ আইনের বিধান যুক্ত করা হয়েছে, যা বাতিলের দাবি জানান তারা। বলেন, কর্মচারীদের জীবনমান উন্নয়ন ও পেশাগত বিকাশের পরিবর্তে নির্যাতনমূলক কালো আইন ব্যক্তিগত দাসত্ব ও ভয়ভীতির পরিবেশ তৈরি করে সচিবালয়কে অশান্ত করার অপচেষ্টা চলছে। এতে কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। কানুন কর্মচারীদের ওপর চাপিয়ে দিলে বর্তমান সরকারের বৈষম্যমূলক নীতি ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বলেও জানান নুরুল ইসলাম। মেয়র হিসাবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথের দাবিতে নগর ভবনে আবারও বিক্ষোভ করছেন তার সমর্থকরা। এতে বন্ধ রয়েছে সেবা কার্যক্রম। সকাল 10টার পর থেকে নগর ভবন প্রাঙ্গণে জড়ো হতে থাকেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। নগর ভবনের প্রধান ফটক বন্ধ করে মঞ্চ তৈরি করেন তারা। ইশরাককে মেয়র হিসাবে শপথ নেয়ার দাবি জানান তারা। গত মার্চে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে রায় দেয় আদালত। এদিকে ঢাকা দক্ষিণ সিটির নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদ শেষ হচ্ছে জুনের প্রথম সপ্তাহে। শত বছর পর টাঙ্গাইলের মধুপুর বনে অবমুক্ত করা হলো 10টি ময়ূর। এ সময় পরিবেশ উপদেষ্টা বলেন, এখন থেকে শালবনে বিদেশি জাতের কোনো গাছ লাগানো যাবে না। 1 বছরের মধ্যে মধুপুরের 750 একর বনভূমিতে শাল ও দেশি গাছের বনায়ন হবে।
রবিবার শালবন পুনরুদ্ধার কার্যক্রমের উদ্বোধন করেন সৈয়দা রিজওয়ানা হাসান। শাল গজারিয়ার এই বনে শত বছর আগেও আবাস ছিল ময়ূরের। প্রতিকূল পরিবেশ ও শিকারীর হানায় বিলুপ্ত হয়েছে এই বর্ণিল প্রাণী। সেই প্রকৃতিতে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বন বিভাগ। গাজীপুর সাফারি পার্ক থেকে আনা হয়েছে 10টি ময়ূর। মধুপুর লোহরিয়া হরিণ প্রজনন কেন্দ্রে দল বেঁধে ঘুরছে তারা। পরিবেশ উপদেষ্টা বলেন, প্রাকৃতিক আবহে ময়ূর বেঁচে থাকার পরিবেশ সৃষ্টি করতে হবে। অবৈধ অনুপ্রবেশটাকে আমাদের কমাতে হবে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এখানে কিন্তু প্রায় 100 বছরের উপর অনেক প্রথাগত বনবাসী বাস করে। বনজ সম্পদের উপর তাদের যে অধিকার আছে, ওটা যদি আমরা স্বীকার না করি, তাহলে বন বিভাগের সাথে ওদের দ্বন্দ্বটা কিন্তু দিন দিন বাড়তেই থাকবে। এটা বলি হবে বন। কাজেই তাদের যে প্রথাগত অধিকার আছে বনের উপর, সেটাও কিন্তু আমরা স্বীকৃতি দেব। শালবনে 10টি ময়ূর আপাতত একটি বড় খাঁচায় রাখা হয়েছে। প্রজনন শেষে আগামী বছর প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে। এই জায়গার সাথে তাদের খাপ খাওয়াতে হবে এবং এই খাপ খাওয়ানোর সময় যারা এই ব্যবস্থাপনায় থাকবেন তারা এটা দেখবেন যে প্রাকৃতিক পোকামাকড় যেভাবে এখানে উৎপন্ন হয়, যেরকম ওই যে পাতা না সরানো, সেখানে পানির একটু রাখা, যাতে পচে যাবে, পোকামাকড় হবে, ময়ূর সেখানে খেতে অভ্যস্ত হবে, প্লাস তার সাথে যারা খাবার দেবে। এটা 1 বছর পর্যন্ত কমপক্ষে এটা করতে হবে। বন উপদেষ্টা আরও জানান, মধুপুর বনকে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ মুক্ত করা হবে। লাগানো হবে 750টি শাল গাছ। এছাড়াও স্থানীয় আদিবাসীদের ওপর থেকে 129টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টাঙ্গাইল। শিল্পে গ্যাস সংকট চরমে। বন্ধ হচ্ছে একের পর এক কারখানা। সরকার প্রতিশ্রুতি অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন বস্ত্র খাতের ব্যবসায়ীরা। তাদের দাবি, এভাবে চলতে থাকলে ঈদের বেতন বোনাস পরিশোধ করা কঠিন হবে। কয়েক মাসের মধ্যে বন্ধ হতে পারে অর্ধেক টেক্সটাইল কারখানা। রবিবার জ্বালানি সংকট নিয়ে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। দেশের তৈরি পোশাক শিল্পের জন্য কাপড় ও সুতার বড় অংশ যোগান দেয় স্থানীয় টেক্সটাইল কারখানাগুলো। বড় বিনিয়োগে গ্যাস নির্ভর এসব শিল্প এখন চরম সংকটে। জ্বালানির অভাবে বন্ধ থাকছে বেশিরভাগ সময়, নষ্ট হচ্ছে যন্ত্রপাতিও, টানতে হচ্ছে চড়া সুদের ব্যাংক ঋণ, বিকল্প জ্বালানিতেও খরচ বাড়ছে। দাম বাড়ানোর পরও প্রতিশ্রুতি অনুযায়ী গ্যাস না পেয়ে ক্ষুব্ধ শিল্প মালিকরা। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবেই ধ্বংস করা হচ্ছে শিল্পগুলো। সরকারের পরিকল্পনাহীনতার খেসারত দিচ্ছেন তারা। আমাদের উপদেষ্টা সাহেবরা আমার মনে হয় একই অস্ট্রিচ পাখির মতো হয়ে গেছে। চারিদিকে কিছু মনে হয় যেন তারা দেখতে পাচ্ছে না। প্রতিনিয়ত আমাদের লে অফ হচ্ছে। আপনার কিছুদিন পরে রাস্তায় মানুষ নামবে, আরো ভয়াবহ পরিস্থিতি হবে, ফেমিন হবে, দুর্ভিক্ষ হওয়ার মতো অবস্থা হয়ে যাবে যদি আপনি শিল্পকে না বাঁচাতে পারেন। ব্যবসায়ীরা বলেন, গ্যাস বিদ্যুৎ নিয়ে নীতি নির্ধারকরা কেবল আশ্বাস দিয়েই দায় সারছে। অর্থনীতির নাজুক পরিস্থিতিতে ঈদে 10 দিনের ছুটি দেওয়ারও সমালোচনা করেন তারা। বেতন না দিতে পারলে সরকার থেকে আবার ধমক দেওয়া হচ্ছে যে এত তারিখের মধ্যে আপনাদের সবাইকে ফ্যাক্টরির বেতনও দিতে হবে, অথচ ওনারা গ্যাসও দিবেন না, ব্যাংকের ইন্টারেস্ট রেটও বাড়াবেন, আবার আমাকে গ্যাস বিলও দিতে হবে। গ্যাসের প্রেসার থাকবে 1.5 মানে 0, কিন্তু আমাকে কিন্তু মিটার কিন্তু আমার ঘুরছে। ব্যবসায়ীরা বলেন, সিস্টেম লসের নামে 12 ভাগ গ্যাস চুরি ও অপচয় হচ্ছে। শিল্পের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ধাপে ধাপে বাসাবাড়িতে গ্যাস সরবরাহ বন্ধের দাবি তাদের। সেই সঙ্গে স্থানীয় গ্যাস অনুসন্ধানে জোর দেন ব্যবসায়ীরা। আমরা গ্যাস চাই, ইলেকট্রিসিটি চাই। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এনবিআর বিলুপ্তির অধ্যাদেশে সংশোধনী আনা হবে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়। আগামী 31 জুলাইয়ের মধ্যে অধ্যাদেশ কার্যকর হবে না বলেও জানানো হয়েছে। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজস্ব বোর্ডকে একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদা দেয়া হবে। এর আগে অধ্যাদেশ বিলুপ্তির প্রতিবাদে কাল থেকে সারা দেশে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধের ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা, ওষুধ ও জীবন রক্ষাকারী সরঞ্জামের আমদানি এর আওতামুক্ত থাকবে। এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এনবিআর বিলুপ্তির প্রতিবাদ সহ 4 দফা দাবিতে আজও কর্মবিরতি পালন করেন কর্মকর্তারা। কাস্টমস হাউসগুলোতে রপ্তানি কার্যক্রম ও আন্তর্জাতিক যাত্রী সেবা ছাড়া অন্যান্য সব কার্যক্রম বন্ধ রয়েছে। এতে স্থবির হয়ে পড়েছে রাজস্ব কার্যক্রম।
আগামীকাল 26শে মে 2025 খ্রিস্টাব্দ সোমবার থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। ইন্টারনেট ভিত্তিক নিরাপত্তা ও লেনদেনের তথ্য আদান প্রদানের SMS ব্যবসা পেতে চায় IGW অপারেটররা। এর ফলে মেসেজিং অ্যাপের ব্যবহার বৃদ্ধিতে চ্যালেঞ্জের মুখে থাকা গেটওয়ে অপারেটরদের বিনিয়োগ সুরক্ষা পাবে। বছরে সরকারের বাড়তি আয় হবে কমপক্ষে 200 কোটি টাকা। রবিবার এক কর্মশালায় IGW অপারেটরস ফোরাম IOF নেতারা এসব তথ্য জানান। রোববার রাজধানীতে ইন্টারন্যাশনাল গেটওয়ে শিল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ক কর্মশালার আয়োজন করে টেলিকম সাংবাদিকদের সংগঠন TRNB। দেশে গত কয়েক বছরে বেড়েছে হোয়াটসঅ্যাপ, সিগন্যাল, টেলিগ্রাম, ইমোর মতো মেসেজিং অ্যাপে বিদেশি কল আদান প্রদান। এর ফলে ইন্টারন্যাশনাল গেটওয়ে হয়ে আসা কলের পরিমাণ ঠেকেছে তলানিতে। অন্যদিকে আন্তর্জাতিক SMS সেবা মোবাইল অপারেটরগুলোর হাতে থাকায় রাজস্ব হারাচ্ছে সরকার। এই লাইসেন্সিং গাইডলাইন এবং এই যে পলিসি দুটোই ব্যত্যয় ঘটিয়ে মোবাইল অপারেটর আজ অবধি SMS দিয়ে যাচ্ছে, ইন্টারন্যাশনাল SMS সার্ভিস। আমরা দফায় দফায় আবেদন করেছি, অনুমতি পাই নাই। যে রেভিনিউ শেয়ারিং স্ট্রাকচার, আমরা 40% দিই BTRC-কে, 17.5% দিই I6-কে, 22.5% দিই মোবাইল অপারেটরকে, আমরা রাখি মাত্র 20%। ইন্টারন্যাশনাল SMS IGW IGW মাধ্যমে আসলে সরকার 200 কোটি টাকা পাবে বছরে। অন্যদিকে প্রস্তাবিত দূরপাল্লার টেলিযোগাযোগ নীতিমালায় বিদেশি কোম্পানির আধিপত্য কমিয়ে আনার উপরও গুরুত্বারোপ করেছেন IOF নেতারা। এই যে আমাদের এই লাইসেন্সগুলো যদি আসলে বিলুপ্ত হয় আগামীতে, তাহলে যে এই যে টাকাগুলো যে সরকার পেত, এই টাকাগুলো BTRC কোত্থেকে আবার পাবে? 25%ও যেটা ডোমেস্টিক বা লোকাল কোম্পানির যে স্টেকটা আছে, ইভেনচুয়ালি কিন্তু এই নতুন টপোলজি যেভাবে তারা বলছেন সেভাবে বাস্তবায়ন হলে কিন্তু সেটুকু স্টেকও থাকবে না। এবং এটাকে আমরা যেভাবে দেখছি, এটা বহুজাতিক কোম্পানিকে এনকারেজ করারই একটা পলিসি। এখানে লোকাল কোম্পানিকে এনকারেজ করার কোনো আপনার বাস্তব যেই মানে যে সিচুয়েশন বা যা আমরা কিন্তু এটা দেখছি না। তো সেই ক্ষেত্রে আমরা BTRCর সাথে আমরা আলোচনা চলমান। নতুন নীতিমালায় আন্তর্জাতিক কল ও SMS সেবায় বিদেশি স্বার্থ দেখলে জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়বে বলেও মনে করেন IGW অপারেটররা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।